হ্যালো স্টুডেন্টস, আমি লাইভ দিয়ে এসেছি তোমাদের লাইফ সায়েন্সের প্রবলেম নিয়ে ডিসকাস করতে। আজকে আমি তোমাদের ক্লাস 9-এর জীবন বিজ্ঞানের জৈবনিক প্রক্রিয়া এই চ্যাপ্টারটার সালোক সংশ্লেষের নেক্সট ভিডিও নিয়ে আলোচনা করব। সালোক সংশ্লেষ প্রক্রিয়ার সম্পর্কে আমি এর আগে সবকটা ভিডিওতে বলেছি এবং সেখানে বলার পর আজকে আমাদের টপিক হলো কি না, আলোক বিক্রিয়া আমরা পড়ছিলাম। সেই আলোক বিক্রিয়ার তৃতীয় ধাপ অর্থাৎ এনএডিপি এর বিজারণ এবং এনএডিপি এর সৃষ্টি, এবং তার পরের ধাপ বা শেষ ধাপ ফটোফসফোরাইলেশন ও এডিপি সৃষ্টি, এই সম্পর্কে জানবো। তার সাথে তার নেক্সট টপিকটা নিয়েও আলোচনা করব। তাই এখানে আমি এনএডিপি এর বিজারণ বা এনএডিপি এর সৃষ্টি নিয়ে বলবার আগে আগের দিনের টপিকটা একটু কিছুটা বলে নিয়ে শুরু করলে তোমাদের এটা বুঝতে সুবিধে হবে। এগুলো খুব ইম্পর্টেন্ট এবং এগুলো মনে রাখতে হবে তোমাদের ভীষণ ভালোভাবে। আমরা আগের দিন ফটোলাইসিস পড়েছি। ফটোলাইসিসে দেখেছি ফটোলাইসিস বা আলোক বিশ্লেষণ, যেখানে জল বিশ্লিষ্ট হয়েছে এবং H+ আয়ন এবং OH- আয়ন উৎপন্ন হয়েছে। এই যে H+ আয়ন উৎপন্ন হলো, সেই H+ আয়ন পাতায় এক ধরনের জৈব যৌগ উপস্থিত থাকে। আমরা প্রথমেই সালোক সংশ্লেষের উপাদানে জেনেছি, তার নাম কি? এনএডিপি। পুরো নাম নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। এই H+ এনএডিপিকে বিজারিত করে এবং NADPH গঠন করে। এটাকে আমি লিখেছি NADPH+H+। তা এই যে বিক্রিয়াগুলো আমি লিখলাম, এই শুধুমাত্র লিখলে হবে না, একটু বুঝতে হবে, নইলে তোমরা বুঝতে পারবে না। আমি লিখেছি দেখো, NADP++2 ইলেকট্রন মাইনাস তৈরি হয়েছে NADP2E-। তা এই ইলেকট্রন কোথা থেকে এলো? আমরা একটু আবার আগের টপিকে ফিরে যাই। তাতে আমরা দেখেছি যে ক্লোরোফিল সক্রিয় হয়েছে। কিভাবে? ক্লোরোফিল সূর্যালোকের ফোটন কণা শোষণ করেছে। শোষণ করে কি হয়েছে না, ইলেকট্রন ত্যাগ করেছে এবং উত্তেজিত বা সক্রিয় হয়েছে। সেই ইলেকট্রনকে গ্রহণ করে কে? ও যে ইলেকট্রনগুলো ত্যাগ করলো সেগুলো বিভিন্ন ইলেকট্রন বাহকের মাধ্যমে যায়। এত ডিটেলস তোমাদের 9-এ নেই, 11-এ আছে। মোটমাট ইলেকট্রন বাহকের মাধ্যমে যাওয়ার পর সেই ইলেকট্রনকে গ্রহণ করে কে না, NADP+। NADP+ সেই ইলেকট্রনকে গ্রহণ করে NADPE- গঠন করে। দেখো, দুটো ইলেকট্রন গ্রহণ করে NADPE- গঠন করেছে। এবার NADPE- + 2H+, এই H+টা কোথা থেকে এলো? ফটোলাইসিসে আমরা পড়েছি H+ এবং OH- আয়ন উৎপন্ন হয়েছিল। সেই H+টাকেই NADPE- গ্রহণ করছে, অর্থাৎ দুটো H+কে NADPE- গ্রহণ করার ফলে কি তৈরি হলো? NADPH প্লাস আর একটা H+ আয়ন। ঠিক আছে? এবার এই যে H+, এক্ষেত্রে একটা কথা তোমরা জেনে রাখো, আমরা দেখেছিলাম ফটোলাইসিসে যে H+ আয়নটা উৎপন্ন হয়েছিল তার সাথে সাথে OH- আয়ন উৎপন্ন হয়েছিল এবং OH- ইলেকট্রন পরিত্যাগ করেছিল এবং OH মূলকে পরিণত হয়েছিল। তো সেই ইলেকট্রনগুলো কি হলো? সেই ইলেকট্রনগুলো ইলেকট্রন বাহকের মাধ্যমে গিয়ে কি করবে? সালোক সংশ্লেষ একটা কন্টিনিউয়াস প্রক্রিয়া। তা সেই কন্টিনিউয়াস প্রক্রিয়ায় যদি ক্লোরোফিল একবার উত্তেজিত হয়ে যায়, তাকে তো আবার স্বাভাবিক হতে হবে, নইলে সে পুনরায় সূর্যালোকের ফোটন কণা শোষণ করবে কীভাবে? তাহলে তাকে আবার স্বাভাবিক অবস্থায় ফিরতে হবে, উত্তেজিত অবস্থা থেকে ব্যাক করে। তাহলে উত্তেজিত অবস্থা থেকে স্বাভাবিক অবস্থায় ফিরতে গেলে কি করতে হবে? ও ইলেকট্রন ত্যাগ করে, স্বাভাবিক থেকে উত্তেজিত হয়েছিল, তাহলে ইলেকট্রন গ্রহণ করবে এবং ও আবার স্বাভাবিক হবে। এই যে H+ আয়নের সঙ্গে OH- আয়ন উৎপন্ন হয়েছিল, সে যখন OH মূলকে পরিণত হয়েছিল, তার ইলেকট্রন যে পরিত্যাগ করে পরিণত হয়েছিল, সেই ইলেকট্রনগুলো কি হলো না, সেই ইলেকট্রন শূন্য গর্ভতা, মানে ক্লোরোফিলের মধ্যে যে ইলেকট্রন বেরিয়ে যাওয়ার কারণে শূন্য গর্ভতা সৃষ্টি হয়েছিল, অর্থাৎ ক্লোরোফিল সক্রিয় হওয়ার কারণে যে শূন্য গর্ভতা সৃষ্টি হয়েছিল সেটাকে পূরণ করলো এবং ক্লোরোফিল পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরে এসে আবার সূর্যালোক শোষণ করার উপযোগী হয়ে উঠল। এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে। এরপরে আমরা দেখো বলেছি হিল বিক্রিয়া ও হিল বিকারক NADP-কে বলা হচ্ছে কেন? NADP একই সঙ্গে ইলেকট্রন গ্রহণও করে, আবার H+ আয়নও গ্রহণ করে। NADP ইলেকট্রন গ্রাহক হিসেবে কাজ করছে, আবার H+ আয়নের গ্রাহক
হিসেবেও কাজ করছে। এই কারণে একে বলা হয় হিল বিকারক। অর্থাৎ হিল কথাটা এলো কোথা থেকে? না, ফটোলাইসিস যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা পর্যবেক্ষণ করেছিলেন বিজ্ঞানী রবিন হিল। তার নাম অনুসারে এই বিক্রিয়াকে বলা হয়, ফটোলাইসিসকে বলা হয় হিল বিক্রিয়া, আর এনএডিপিকে বলা হয় হিল বিকারক। এবং কারণটা কি? না, একসাথে ইলেকট্রন গ্রাহক এবং হাইড্রোজেন গ্রাহক হিসেবে কাজ করার জন্য। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে আমরা তার লাস্ট স্টেজে আসছি, অর্থাৎ আলোক বিক্রিয়ার শেষ ধাপ। সেটা কি? না, ফটোফসফোরাইলেশন বা এটিপি সৃষ্টি। এখানে কি হয়? না, সূর্যালোকের উপস্থিতিতে পাতায় উপস্থিত অ্যাডিনোসিন ডাইফসফেট বা এডিপি অজৈব ফসফেটের সঙ্গে যুক্ত হয় এবং এই বিক্রিয়ায় সাহায্য করে কে? এটিপি সিনথেজ উৎসেচক, এবং তৈরি হয় উচ্চ শক্তি সম্পন্ন এটিপি বা অ্যাডিনোসিন ট্রাইফসফেট, অর্থাৎ ফসফরাস যুক্ত এটিপি বা অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এই বিক্রিয়াকে বলা হয় কি? ফটোসিনথেটিক ফসফোরাইলেশন বা ফটোফসফোরাইলেশন বা ফটোফসফরিভবন, এই তিনটেই বলতে পারি। এখানে তোমাদের আলোক বিক্রিয়া শেষ হলো। আজকে আমি অন্ধকার বিক্রিয়াটা একটু শুরু করে দিচ্ছি, মানে অন্ধকার বলাটা ঠিক নয়, আলোক নিরপেক্ষ বিক্রিয়া বলবো আমরা। কেন বলবো সেগুলো আমি আজকে বলছি। এই যে আমরা NADPH পেলাম আর পেলাম ATP, এর মধ্যে যে শক্তি আছে সেই শক্তিকে কাজে লাগিয়েই, সেই শক্তিকে ব্যবহার করে কার্বন ডাই অক্সাইড, আমরা জানি সালোক সংশ্লেষের আরেকটা উপাদান হচ্ছে কার্বন ডাই অক্সাইড, যা গাছ শোষণ করে পরিবেশ থেকে। সেই কার্বন ডাই অক্সাইড এই NADPH এবং ATPর শক্তিকে ব্যবহার করে বিজারিত হয় এবং কি তৈরি হয়? না, গ্লুকোজ বা শর্করা তৈরি হয়। এই প্রক্রিয়াটাকেই আমরা কি বলবো? এই প্রক্রিয়াটায় যেহেতু আলোকের প্রয়োজনীয়তা হয় না, তাই একে পূর্বে বলা হতো অন্ধকার দশা, কিন্তু এখন আমরা নতুন করে কি বলি? না, আলোক নিরপেক্ষ দশা। কেন? না, যেহেতু এই বিক্রিয়াটায় আলোক প্রয়োজন না হলেও আলোক দশায় যে পদার্থগুলো তৈরি হচ্ছে সেগুলোর সাহায্যেই এই বিক্রিয়াটা সম্পন্ন হয় বলে একে আলোক নিরপেক্ষ বিক্রিয়া বলা হয়। এবং যেহেতু কার্বন ডাই অক্সাইডের কার্বন জৈব যৌগের মধ্যে অঙ্গীভূত হয়, অর্থাৎ জৈব যৌগে মধ্যে প্রবেশ করে কার্বন ডাই অক্সাইডের কার্বনটা, সেই জৈব যৌগটা শর্করা অর্থাৎ গ্লুকোজ যে তৈরি হচ্ছে তার মধ্যে প্রবেশ করছে, অর্থাৎ জৈব যৌগে অঙ্গীভূত হচ্ছে, তাই একে বলা হয় কার্বন বিক্রিয়া। বিজ্ঞানী ব্ল্যাকম্যান এই বিক্রিয়াগুলোকে, মানে অন্ধকার দশা বা আলোক নিরপেক্ষ দশার বিক্রিয়াগুলোকে পর্যবেক্ষণ করেন, তাই তার নাম অনুসারে একে ব্ল্যাকম্যান বিক্রিয়াও বলা হয়। এটা ঘটে কোথায়? সংঘটন স্থান ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা। খুব মনে রাখবে, আলোক দশা ঘটে ক্লোরোপ্লাস্টের গ্রানা অঞ্চলে, আর আলোক নিরপেক্ষ দশা বা অন্ধকার দশা ঘটে ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা অঞ্চলে। এটা কিন্তু প্রশ্ন হয়। এই দশার উপাদানগুলো কি কি? কার্বন ডাই অক্সাইড, ATP, NADPH আর RUBP। আগের দিন বলেছি আমি, রিবিউলোস বিসফসফেট। এবং এই দশার ধাপগুলো কি কি? কার্বন ডাই অক্সাইডের প্রথম ধাপ কার্বন ডাই অক্সাইডের স্থিতিকরণ ও PGA সংশ্লেষ, মানে ফসফোগ্লিসারিক অ্যাসিড সংশ্লেষ। দ্বিতীয় ধাপ ফসফোগ্লিসারিক অ্যাসিডের বিজারণ এবং ফসফোগ্লিসারালডিহাইড গঠন। তৃতীয় ধাপ RUBP এর পুনঃসংশ্লেষণ। চতুর্থ বা শেষ ধাপ শর্করা সংশ্লেষ। এই সমস্ত ধাপের সম্পর্কে আমরা নেক্সট ভিডিওতে জানবো। এর পরের ভিডিও নিয়ে আমি লাইভ দিয়ে আসছি তোমাদের সামনে। এবং তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। আর যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানাও।